আমাকে কেউ কখনো মারেনি আম্মু, কিন্তু তুমি আজ মেরেছ, তাও সবার সামনে। এখন আমি খুব অপমান বোধ করছি। বেডে হেলান দিয়ে মেয়েকে বুকে নিয়ে মেরে নামিয়ে মেয়েকে অভিযোগ করলো মেহরাব। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে বাবার বুকে চুপ করে শুয়েছিল মাহা। হঠাৎ বাবার কথায় মাথা তুলে বাবার মুখ পানে তাকায়। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে বাবার চোখ, নাক, গাল, থুতনি সহ পুরো মুখটা পর্যবেক্ষণ করতে লাগলো। মাহার বিচরণ দৃষ্টি দেখে মেহরাব মেয়ের হাবভাব বোঝার চেষ্টা করলো। বাবাকে হতভম্ব করে খিলখিল করে হেসে উঠল মাহা। হঠাৎই বাবার বুকের ওপর নিচে উঠল মাহা। ছোট ছোট দুই হাত দিয়ে বাবার বুকে চাপড় মারতেই শুরু করলো সে। আচমকা মেয়ের এই খুশির কারণ বুঝতে পারল না মেহরাব। মেয়ের এলোমেলো চুলগুলো যত্ন করে সরিয়ে দিতে দিতে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আম্মু, এত খুশি কেন? আমি কি এমন বললাম যে তুমি এত খুশি হয়ে গেলে? কিছুক্ষণ আগের রাগ আর জেদ হারিয়ে আবার সকালের সেই ফুলের মতো নরম মাহাকে খুঁজে পেল মেহরাব। মেয়েটা এখন পুরো ফুরফুরে মেজাজে আছে। দাঁত না থাকলেও তার মুখ ভরা হাসি দেখে অদ্ভুত এক শান্তি অনুভব করলো সে। মেয়ের মুখটা ভালো করে লক্ষ্য করলো মেহরাব। মেয়েটা দেখতে অনেকটাই তার মতো হলেও চোখ দুটো একেবারে মায়ের পেয়েছে। মেহরাব ক্ষণকাল মেয়ের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর বুড়ো আঙুলের ডগা দিয়ে আলতো ছুঁয়ে দিল চোখ দুটো। মৃদু হেসে দুই চোখে ছোট্ট দুটো চুমু খেল। মা তখন বাবার বুকে চাপড় দিতে দিতে নিজের মতো করে আধো আধো ভাষায় বলিয়া ওড়াচ্ছে। মেহরাব তার ভাষা না বুঝলেও মাঝে মধ্যে হ্যাঁ বলে বুঝিয়ে দিচ্ছিল। সে মন দিয়ে মেয়ের সব কথা শুনছে। বাবা মেয়ের সেই সুন্দর মুহূর্তে বিঘ্ন ঘটিয়ে মেহরাবের পকেটে বেজে উঠল মোবাইল ফোন। এক হাতে মেয়েকে সামলে অন্য হাতে পকেট থেকে ফোন বের করলো। ফোনের স্ক্রিনে আতিক নাম ভেসে উঠল। আতিক তার অ্যাসিস্ট্যান্ট। ফোন রিসিভ করে কানে তুলল। ওপাশ থেকে ভেসে এলো আতিকের আতঙ্কিত কণ্ঠস্বর। কাপা ও ভয় মিশ্রিত কণ্ঠে বলল, ভাই ওরা পালিয়েছে। আতিকের কথায় মেহরাবের মধ্যে কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। সে স্বাভাবিকভাবে মেয়েকে সামলাতে ব্যস্ত। আর মাহা বাবার কান থেকে ফোন নেওয়ার জন্য একরকম লেগেই আছে। মেহরাবের বাধাও তাকে থামাতে পারছে না। তাকে দেখে মনে হচ্ছে তার জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে এই মুহূর্তে বাবার কান থেকে ফোন নেওয়া। মেহরাব মেয়ের ছোট্ট হাতটা ধরে অতি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তোরা কোথায় ছিলি? ওপাশ থেকে মেহরাবের শান্ত কণ্ঠ শুনেই আতকে উঠল হাতি। এই অস্বাভাবিক শান্ত স্বরে বুঝিয়ে দিল ভেতরে ভেতরে কতটা রেগে আছে সে। মেহরাবের একটা স্বভাব আছে, সে কখনো কারো ওপর চিৎকার করে না। যতই রাগ হোক না কেন, তাকে উত্তেজিত হতে খুব কমই দেখা যায়। সব সময় ঠান্ডা মাথায় নীরবে আর হিসেব করে নিজের কাজ আদায় করে নেয় সে। আতিক কোনো রকম দুটো শব্দ মুখ দিয়ে বের করল, ভাই আমরা আসলে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না সে। তাদের একটু গাফিলতির কারণে রশিদ ও তার সাথের দুজন তাদের টর্চার সেল থেকে পালাতে সক্ষম হয়েছে। তোর ভাবাই আগামী 2 দিন সময় চেয়েছে। 2 দিন পর সে আমার সাথে আমার বাড়ি আসবে। সেই 2 দিন আমি সিলেটেই থাকবো। ঠিক 2 দিন পর আমি ঢাকা ব্যাক করব। এই 2 দিনে কিভাবে কোথা থেকে তাদের ফিরিয়ে আনবি সেটা তুই জানিস। অ্যান্ড আই ওয়ার্নিং ইউ, আমি আসার পর যদি তাদের না পাই, তোদের সব কটার কল্লা তাহলে কাটব। ভালো করে খোঁজ, জঙ্গলেই পেয়ে যাবে। বলেই কল কেটে দিল মেহরাব। তাকে বাইরে থেকেই শান্ত ও নম্র দেখালে চোখের ভেতরটা লালচে হয়ে উঠেছিল। কান থেকে ফোনটা একটু আলগা হতে মাহা সেটা নেওয়ার জন্য আবার ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মেহরাব মেয়ের হাতে ফোন দিতে নারাজ। বাবার হাত থেকে ফোন না নিতে পেরে বাবার উপরে চেঁচিয়ে ওঠে মাহা। বিস্ময়ে হতভম্বে চোখ বড় বড় হয়েছে মেহরাবের। মাহা বাবার হাত থেকে ফোন নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খেলছে। মেহরাব মেয়েকে কোলের ওপর দাঁড় করায়। মেয়ে বাবার দিকে তাকায়। মেহরাব বিস্মিত কণ্ঠে মেয়েকে শুধায়, তুমি আমাকে ধমক দিচ্ছ? আমার সাথে কেউ গলা উঁচিয়ে কথা বলে না, আর ধমকাবে না, ঠিক আছে আম্মু? বাবার ইগোতে লাগে। রাতের খাবার খেয়ে মাত্রই রুমে প্রবেশ করে মেহরাব। রুমে এসে বউকে দেখতে পেল না সে। কারো বাড়িতে কখনো না যাওয়া মেহরাবের অন্যের বাড়িতে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে। শুধুমাত্র বউটার জন্য থাকতে হচ্ছে। যদিও বছর আগে বিয়ের পর 2 দিন সেখানে থেকেছে, তখন বেশ অসুবিধায় পড়তে হয়েছিল। বিকেলে বউ ফোন দিয়ে অনুরোধ করেছে 2 দিন থাকার। বউয়ের অনুরোধ আর মায়ের কথায় সে আর আপত্তি করেনি। সে চাইলে চলে যেতে পারত, কিন্তু বউ ছাড়া এখন আর চলবে না তার। বউ নিতে এসেছে, বউ নিয়ে এখান থেকে যাবে। এছাড়াও শ্বশুরমশাই তাকে দেখে রাগে ফুঁসতে থাকে। তার এখানে থাকা একদমই যে পছন্দ করছে না সেটাও সে বুঝতে পারছে। এই ব্যাপারটাও তাকে ভীষণ আনন্দ দিচ্ছে। রুমে না ঢুকে বউয়ের খোঁজে বের হলো। ড্রয়িং রুমে এসে দেখলো তার শালাকে। যদিও সাদ্দাম তার বউয়ের বড়, তবুও সে তার শালা। সোফায় বসে সিজনকে নিয়ে দুষ্টুমি করছে। মেহরাব তাদের পাশে গিয়ে বসলো।
তার সাংঘাতিক মেয়ে তার কাছে আসলেও ছেলেটা কোলে আসতে চায় না। ছেলেটা বাবাকে চিনতে পারেনি। আসার পর যে একটু কোলে এসেছিল, পরে আর কোলে আসেনি। মেহরাব সাদ্দামের পাশে গিয়ে বসলো। মামা ভাগ্নি দুজনই পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালো। মেহরাবকে দেখে সাদ্দাম মৃদু হাসলো। সিজান তখনও মামার কোলে বসে বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহরাব ছেলেকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ল, কিন্তু ছেলে এলো না। সে মামার বুক আগলে ধরল। সেখান থেকে বাবাকে পর্যবেক্ষণ করতে লাগলো। তার চোখে ছিল কৌতূহল। মা পরিচিত অপরিচিত সবার কোলে গেলেও সিজান ভিন্ন। পরিচিত কয়েকজনের কোল ছাড়া তেমন কারো কোলেই যায় না। সে তো বাবাকে চিনতে ব্যস্ত। মেহরাব ছেলেকে জোর করলো না। বউয়ের খোঁজে সাদ্দামকে প্রশ্ন করলো, তোমার বোনটা কোথায়? রুমে নিচে। সিধু তো আফার ঘরে। মাকে ঘুম পাড়াচ্ছে দেখলাম, তার আমি ডেকে দিচ্ছি। সিজানকে নিয়ে উঠতে নাই সাদ্দাম। মেহরাব থামিয়ে দেয়। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাদের এলাকায় একটা ছেলে আছে, রবি, চেনো তাকে? মেহরাবের মুখে রবির কথা শুনে চমকায় সাদ্দাম। মেহরাব কিভাবে তাদের এলাকার রবিকে চেনে, আর তার কথা তার কাছেই বা কেন জিজ্ঞেস করছে? প্রশ্ন জাগলো মনে। রবি সুবিধার ছেলে নয়। তাদের এলাকার বখাটে ছেলেদের তালিকা রবি এক নম্বরে। নেশা করা থেকে শুরু করে মেয়েদের বিরক্ত করা যেন তার নিত্যদিনের কাজ। এলাকার চেয়ারম্যানের চেলা হয়, কারণ নিষেধাজ্ঞা মানে না। চেয়ারম্যানের কাছে তার নামে নালিশ করলে চেয়ারম্যান দেখবে বললে এর কোনো ফলাফল পাওয়া যায় না। সাদ্দাম মেহরাবের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে উল্টো তাকেই প্রশ্ন করলো, কেন ভাইয়া হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলেন কেন? প্রশ্নের ওপর প্রশ্ন করা আমার পছন্দ নয় সাদ্দাম। যেটা জিজ্ঞেস করেছি সেটার অ্যান্সার দাও। জি ভাইয়া, রবি আমাদের এলাকার চেয়ারম্যানের চেলা। রবি বেশি একটা সুবিধার ছেলে নয়। ওর আসল বাড়ি কোথায়? জানি না তো ভাইয়া। কথা না বাড়িয়ে সাদ্দাম। মেহরাব গম্ভীর মুখে শুনল। বসা থেকে উঠে সাদ্দামের কোল থেকে সিজানকে নেয়। সিজান কাঁদল না, এবার বাবার কোলে থেকে ঘাড় উঁচিয়ে বাবাকে দেখার চেষ্টা করলো। মেহরাব সাদ্দামকে বলল, তোমার বোনকে বলো রুমে আসতে, আমি ওয়েট করছি। সাদ্দাম ঘাড় কাত করে সায় জানায়। মেহরাবকে তার প্রচণ্ড ভয় করে। ভয় পাওয়ার কারণটাও অবশ্য সেই বিয়ের রাত কপালে বন্দুক থেকে ভয় দেখিয়েছিল। তাছাড়া মেহরাব সম্পর্কে যতটুকু জেনেছে ততটুকুতেই বুঝতে পারলো লোকটা সুবিধার নয়। অন্ধকারের আবছা আলোয় জঙ্গলের ভেতর দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে তিনজন লোক। পেছনে কেউ তাড়া না করলেও তাদের এই ছুটে চলা থামছে না। যেন বাঁচার শেষ চেষ্টাটুকু করে জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজছে তারা। গত 4 ঘন্টা ধরে এদিক ওদিক ছুটেও বের হওয়ার রাস্তা খুঁজে পায়নি। মরিচিকার মতো একই জায়গায় বারবার ফিরে আসছে তারা। তিনজনের মধ্যে একজন এতক্ষণ দৌড়াতে দৌড়াতে বেচারা পুরো হাঁপিয়ে উঠেছে। তার পক্ষে আর এক পাও এগোনো সম্ভব হচ্ছে না। আবহাওয়া শীতল হলেও তিনজনের শরীর ঘামে একেবারে ভিজে গেছে। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে কাট। শেষমেশ তুরাগ দৌড় থামিয়ে জঙ্গলের মাটির রাস্তায় ধপ করে বসে পড়ল। পেছনে ধপ করে কিছু পড়ার শব্দে দৌড় থামিয়ে পেছন ফিরে রশিদ ও আকাশ। তুরাগের মতো তাদের অবস্থাও নাচাহল। বাঁচার আকাঙ্ক্ষায় ক্লান্ত হলেও হার মানছে না। দৌড়ে তুরাগের সামনে এসে বসে দুজন। অন্ধকারে কেউ কাউকে স্পষ্ট দেখতেও পাচ্ছে না। আকাশ তুরাগকে তোলার চেষ্টা করল। তুরাগ জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার শ্বাসের শব্দ শুনেই বোঝা যাচ্ছে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার। হাত পাগুলো কেমন শক্ত হয়ে ঠান্ডা হয়ে আসছে। প্রাণপ্রিয় বন্ধুর এমন অবস্থা দেখে ঘাবড়ে গেল আকাশ। কোন রকমে তুরাগকে তুলে বসালো সে। আকাশের গায়ে হেলান দিয়ে বসতেই শ্বাস নিতে কিছুটা স্বস্তি পেল তুরাগ। রশিদ তাদের দুজনের চেয়ে বয়সে বড়। দাড়ি গোফে মুখটা প্রায় জঙ্গলের মতো এলোমেলো হয়ে আছে। দীর্ঘ সময় দৌড়াতে দৌড়াতে ব্যথাতুর শরীরটা এবার টনটন করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তারও। তবুও হাঁপাতে হাঁপাতে সে দুজনকে তাড়া দিয়ে বলল, এখানে বয়া থাকিস না। মেহরাবের লোকেরা যে কোনো সময় আয়সা পড়তে পারে। বয়া থাকলে মারা পড়বে। এখন ওঠ। রশিদের কথায় ব্যথাতুর গলায় ব্যর্থ হয়ে তুরাগ বলল, আর পারতাছি না রশিদ ভাই, আমরা সময় শেষ। মেহরাবের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও পারতাম না। তুরাগের কথায় রশিদ ও আকাশের বুকটা হু হু করে ওঠে। আর বুঝি তারা বাঁচতে পারবে না। বেঁচে ফেরার ইচ্ছা সত্যি ও ধীরে ধীরে কমে আসছে তাদের। আকাশ আফসোস করে রশিদকে দোষ দিয়ে বলল, আমি আগেই কইছিলাম আপনারে, মেহরাবের লগে পাঙ্গা নিয়েন না। আপনি শুনলেন না আমার কথা? শুনলে এখন মূর্তি হইতো না। আকাশের কাঁধে হাত রেখে কোনো রকমে নিজেকে টেনে দাঁড় করালো তুরাগ। এবার আর দৌড় নয়, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর রাস্তা খুঁজতে শুরু করলো তারা। বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর অবশেষে তারা হাইওয়ের রাস্তায় দেখা পেল। দীর্ঘ ক্লান্তির পর তিনজনের মধ্যে যেন বেঁচে ফেরার নতুন মনোবল ফিরে এলো। মুহূর্তেই চিন্তায় পড়ে গেল তারা। কোন দিকে যাবে বুঝে উঠতে পারছে না কেউই। অন্ধকারে তেমন কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না।
হাইওয়ের একদিক জঙ্গল থেকে বের হওয়ার পথ, আর অন্যদিকটা আবার সেই টর্চার সেলের দিকেই নিয়ে যাবে। কোন পথে যাবে এই দ্বিধার মাঝে তিনজন যখন চিন্তিতভাবে দাঁড়িয়েছিল, ঠিক তখনই হঠাৎ দূর থেকে গাড়ির শব্দ শোনা গেল। মেহরাবের লোকদের গাড়ি হতে পারে, এই আশঙ্কায় তিনজনই দ্রুত তিনটি গাছের আড়ে লুকিয়ে পড়ল। ভয় তাদের অবস্থা তখন নাজেহাল। এত কষ্ট করে টর্চার সেল থেকে পালিয়ে এসেছে, এখন আবার ধরা পড়ে যাওয়ার ভয় তাদের গ্রাস করলো। যারা কখনো আল্লাহর নাম তেমনভাবে স্মরণ করেনি, সেই তারাই এখন বিপদের মুহূর্তে বারবার আল্লাহকে ডাকতে লাগলো। কিছু সময়ের মধ্যে একটি জিপ গাড়ি দেখা গেল। ভেতরে স্পষ্টই পুলিশের পোশাক পরা দুইজন পুলিশকে দেখা যাচ্ছিল। আজীবন পুলিশ দেখলে যারা ভয়ে দৌড়ে পালাতো, আজ তারাই জীবন বাঁচানোর আশায় পুলিশের গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তাদের দেখে পুলিশ গাড়ি থামালো। রশিদ দৌড়ে গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে সাহায্য চাইতে লাগলো। স্যার স্যার, আমাদের বাঁচান, মেহরাবের লোকেরা আমাদের মায়েরা ফেলবো, আমাদের এখান থেকে বাঁচান স্যার। ড্রাইভিং সিটে বসা তন্ময় গভীর দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করলো। মনে মনে কিছু একটা ভাবলো। ঠোঁটের কোণে একটুখানি মৃদু হাসি ফুটে উঠল, তবে মুহূর্তেই তা মিলিয়ে গেল। তার পাশে বসা নৌশাদ সন্দেহ ভরা চোখে তিনজনকে ভালোভাবে দেখে নিল। তারপর তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, তোমরা কারা আর এখানে কেন? স্যার, সেসব পরে বলা যাব, আগে আমাদের এখান থেকে বাঁচান। আকতি মিনতি করে বলতে লাগলো রশিদ। তুরাগ আর আকাশ পেছনে চুপচাপ দাঁড়িয়ে আছে। এতক্ষণ অন্ধকারে বোঝা গেলেও এখন তাদের শরীরের ক্ষতগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় রক্তের শুকনো দাগও দেখা যাচ্ছে। তন্ময় আর নৌশাদ একে অপরের দিকে তাকালো। চোখাচোখি করে তারা ইশারায় তিনজনকে গাড়িতে উঠতে বলল। তিনজন হুড়মুড় করে গাড়িতে উঠে পড়ল। ভয়ে তখনও তাদের বুক কাঁপছে। এই জায়গা থেকে একবার বেঁচে ফিরতে পারলেই যেন বেঁচে যায়। মেহরাব ছেলেকে কোলে নিয়ে রুমে ঢোকে। ছেলে তার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েরা ভ্রু কুঁচকে ছেলের তাকানো দেখলো। এত কি দেখছে ছেলেটা? মেয়ের মতো ছেলেটা আবার ছটফটে না। বেডে ছেলেকে বসিয়ে শরীরের টি শার্ট খুলল। আবহাওয়া শীতল হলেও রাতের বেলা খালি গায়ে থাকা তার অভ্যাস। ছেলের গায়ে পাতলা একটা গেঞ্জি ও শর্ট প্যান্ট পরা। পকেট থেকে ফোন বের করে বিছানায় ফেলে দিল মেহরাব। ছেলের দৃষ্টি তখনই নড়ে উঠল। বিছানায় পড়ে থাকা ফোনটার দিকে একবার তাকাচ্ছে, আবার বাবার মুখের দিকে চেয়ে দেখছে। মেহরাব শান্তভাবে ছেলেকে পর্যবেক্ষণ করছে। মনে হচ্ছে মেয়ের মতো ছেলেটার বোধহয় মোবাইলের প্রতি আলাদা একটা টান আছে। সে জানের মনোযোগ বাবার থেকে সরে গেল। ফোনটা একটু দূরে থাকায় সে হামাগুড়ি দিয়ে সেটার দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে ফোনটা হাতে তুলে একেবারে মুখের কাছে নিয়ে গেল। খাবারের মতো করে ফোনটা কামড়াতে শুরু করলো সে। কিছুক্ষণের মধ্যেই লালায় পুরো ফোনটা ভিজে গেল। মেহরাব দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের কাণ্ড দেখছিল। গম্ভীর মুখের ভেতরে অজানা এক কারণে মৃদু হাসি ফুটে উঠল। সামনে বসে থাকা বাচ্চাটা তারই অংশ, তারই রক্ত। এইটা ভাবতেই ভেতরটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। কেমন শীত শীত একটা অনুভূতিতে শরীরটা অদৃশ্যভাবে কেঁপে উঠছে। সে বাবা, এই ছোট্ট কথাটা ভাবতেই তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। বাবা হওয়ার অনুভূতিটা যে এতটা শান্তি দিতে পারে, আগে কখনো তা বোঝেনি সে। আসলে সে তো কখনো বাবা হতে চাইতো না। বাচ্চা কাচ্চা তার একদমই পছন্দের ছিল না। ভুলবশত দুটো সন্তানের বাবা হলেও এই অজানা সুখটাই এখন তাকে নীরবে ছুঁয়ে যাচ্ছে। এই যে সবার সামনে মেয়েটা তাকে মারলো, তার কি রাগ লেগেছে? মোটেও না। মেয়ের মার খেয়ে বোধহয় নিজের নতুন এক দায়িত্ব বুঝতে পেরেছিল। সে মেয়ের বাবা, তাকে এমন মারের একটু আধটু খেতেই হবে। হ্যাঁ, যদিও মেয়ের মার আর ধমক খেয়ে তার এগোতে লেগেছে, নিজেকে নিজেই বুঝছিল ব্যাপারে না। মেয়েই তো। মেহরাবের ভাবনার মধ্যে ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে রুমে ঢুকলো সিদ্রাত। মেহরাবকেও দম গায়ে দেখে মুহূর্তেই পা থামলো তার। কিছুক্ষণ অবাক চোখে স্বামীকে দেখে লজ্জায় চোখ নামালো সিদ্রা। ধীর পায়ে মেয়েকে কোলে নিয়ে পেটের কাছে আসলো। সিদ্রার উপস্থিতি টের পেতেই মেহরাব চোখ ঘুরিয়ে তাকালো স্ত্রীর দিকে। পরনে বেবি পিঙ্ক রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়না দেওয়া। সামনের চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে আছে। চোখ মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। মায়ের বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে মাহা। মেয়েটার শরীরে আপাতত ডায়াপার ছাড়া আর কিছুই নেই। মেহরাব আগের মতো দাঁড়িয়ে থেকে স্ত্রীকে প্রশ্ন করলো, কোথায় ছিলে? সিদ্রার দৃষ্টি উঠিয়ে স্বামীর দিকে তাকিয়ে স্বামীর উদম পিঠ থেকে লজ্জায় মাথা নিচু করে আর রেখেছিল, আর এখন উদম বুক। সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো। লজ্জায় কাল গরম হয়ে লাল হয়ে গেল। মুখ লুকাতে মেয়েকে নিয়ে বেডের অন্য পাশে যেতে যেতে ক্ষীণ আওয়াজে বলল, আফার রুমে ছিলাম। মেহরাব ধরতে পারল না সিদ্রার লজ্জা। ছেলের পাশে বেডে হেলান দিয়ে বসলো সে। এক হাতে ছেলেকে তুলে নিজের কাছে এনে বসালো।
ছেলেটা ফোন নিয়ে খেলায় এতটাই মগ্ন ছিল যে মায়ের উপস্থিতিও টের পেল না। বাবার হঠাৎ মনোযোগ ভেঙে দেওয়ায় সে কিছুটা বিরক্ত হয়ে গেল। মেহরাব দেখলো ছেলের বিরক্ত হওয়া। কিছুক্ষণের মধ্যেই ছেলে লালা ফেলে তার বুকের কিছু অংশ ভিজিয়ে ফেলেছে। ছেলের দিক থেকে দৃষ্টি সরিয়ে চুপচাপ বউয়ের দিকে গভীরভাবে তাকিয়ে রইল সে। সিদ্রা খুব সাবধানে মেয়েকে বিছানায় শুইয়ে দিল। বিছানার পাশে ড্রয়ার থেকে মেয়ের জন্য নীল রঙের গেঞ্জি বের করে সাবধানে পরিয়ে দিল। তারপর শরীরটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিয়ে বাবা ছেলের দিকে তাকালো। দুজনেই তখন তার দিকেই তাকিয়ে আছে। ছেলের তাকানোতে তেমন অস্বস্তি না লাগলেও ছেলের বাবার দৃষ্টি তার ভেতরে ভীষণ অস্বস্তি তৈরি করলো। লোকটার গভীর সেই তাকানো যেন তার মনে হাতুড়ির মতো আঘাত করছে। এমন দৃষ্টি সে আগেও দেখেছে, সেই বিয়ের রাতে। ঠিক এভাবেই বিছানায় বসে গভীর তীক্ষ্ণ চোখে লোকটা তার দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টির ভেতরেই যেন নিজের সব কিছু হারিয়েছিল সে। সে রাতের কথা মনে পড়তেই শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে গেল। পেটের ভেতরটা অস্বস্তিতে মোচড় দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিল সে। বইয়ের লজ্জা মিশ্রিত মুখ দেখে মজা পেল মেহরাব। এসেছে পর থেকেই দেখছি মেয়েটার জড়তা। মেহরাবের পাশে সিজান মায়ের কোলে যাওয়ার জন্য হাত বাড়ালো। মুখ ফুঙ্গি এমন করলো যেন সে এখনই কাঁদবে। কান্না কান্না স্বরে মাকে ডাকলো, আম্মা আম্মা। সিদ্রা নিজের অস্বস্তি একপাশে রেখে তাদের কাছে এসে দাঁড়ায়। নয়তো আবার এই ছেলেকে দেখে মেয়েটাকে উঠাবে। ছেলেকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালে মেহরাব তা ধরে ফেলে। ছেলের থেকে দূরে গিয়ে তাদের মধ্যে সিদ্রাকে একটান দিয়ে ফেলে দেয়। এতে করে ছেলে পেল মাকে আর সে পেল বউকে। সিজান ফ্যাল করে বাবা মাকে দেখল। মেহরাব সিদ্রাকে জড়িয়ে ধরল। সিদ্রার সবকিছু বুঝতে খানিক সময় লাগলো। যখন বুঝতে পারলো সে স্বামীর বুকে, তখনই একদম শক্ত হয়ে যায়। শক্ত হয়ে পড়ে রইল সেভাবেই। না একটু নড়লো আর না কথা বলল। মেহরাব সিদ্রার কানের কাছে মুখে নিয়ে ফিস ফিস কণ্ঠে বলল, তোমাকে আমি প্রথম কোথায় দেখেছিলাম জানো?